সবাই জন্মায় একটা সাধারণ জীবন নিয়ে, কিন্তু সবার গল্প সাধারণ থাকে না। একটা ছেলে ঝগড়া, চিৎকার আর ভাঙা পরিবারের মধ্যে বড় হয়েছে। ধীরে ধীরে কথা বলা কমিয়ে দেয়, হাসিটাও যেন কোথাও হারিয়ে যায়। তার দুনিয়ায় শান্তির একটাই জায়গা ছিল, সিনেমা হলের অন্ধকার, যেখানে বসে সে অন্যদের জীবন দেখত আর নিজের কষ্টগুলো কিছুক্ষণের জন্য ভুলে থাকত। তারপর একদিন তার জীবনে আসে ভালোবাসা। সে ভাবলো এবার হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা কথা আছে না, যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, ভাঙাটা ঠিক সেখান থেকেই শুরু হয়। তো কথা বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি ওহ ইনতান বেবি মুভিটার কথা। তাহলে চলুন আর পেছাল না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতেই আমরা অশ্বিন নামে একটা ছেলেকে দেখতে পাই। অশ্বিনের বাবা এমন একজন মানুষ, উনি কুসংস্কারে বিশ্বাসী। সারাদিন রাশি কুণ্ডলী নিয়ে পড়ে থাকেন। ঘরের সব কাজ অশ্বিনের মাকেই করতে হয়, চাকরি থেকে শুরু করে রান্না পর্যন্ত একাই সংসারের সব কাজ সামলান। একে তো টানাফুরার সংসার, অপরদিকে অশ্বিনের বাবা সারাদিন ঘরে বসে থাকে। অশ্বিনের জীবনটাই তেনা তেনা। এমন একটা পরিস্থিতির সাথে তার একে একটা দিন যাচ্ছিল, হাসি কি জিনিস সেটাই ভুলে যায়। তবে সেই হাসিটা ফিরে পায় যখন সে থিয়েটারে যায়। অশ্বিনের চাচা মুরলি, উনি থিয়েটারের ম্যানেজার। অশ্বিনের প্রিয় আরেকটা জায়গা ছিল স্কুল। এই দুটো জায়গায় অশ্বিন মন খুলে হাসতে পারে। অশ্বিন তার 1 বছরের সিনিয়র একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটার নাম রবিনা। আজ শুক্রবার, স্কুল, প্রাইভেট সবকিছু বন্ধ। অশ্বিন কম্পিউটারে বসে গেম খেলছিল। আন্টি এসে বলেন, এই অশ্বিন, খরচগুলো নিয়ে আয় তো বাবা। অশ্বিন বলে, মা একদিনই তো ফ্রি থাকি, আজও এটা করো ওটা করো। আন্টি তখন ইমোশনালি অশ্বিনকে ব্ল্যাকমেইল করেন, আমিও তো প্রত্যেকদিন কাজে যাই, আমারও কি মন চায় না একদিন ঘরে বসে আরাম করি, রান্না করা বন্ধ করে দিই? অশ্বিন বলে, হইছে হইছে, যাচ্ছি। শুন, তুই শুধু বাজারে গিয়ে খরচগুলো নিয়ে আয়, ব্যাগটা না হয় আমি ললিতাকে দিয়ে আসবো। অশ্বিন বলে, মা মাম্মা, বুঝেছি, প্রথমে বাজার যেতে হবে, এরপর ললিতা আন্টির ঘরে যেতে হবে। হুট করে মায়ের প্রতি অশ্বিনের দরদ বেড়ে গেল না? ব্যাপারটা বুঝতে পারছেন না? এবার বুঝতে পারছেন ও কোন অ্যাঙ্গেলের লুচ্চা? হ্যাঁ, আরে অশ্বিন বেটা বসো, চা কি খাবে? অশ্বিন বলে, কিছু খাবো না আন্টি, একটু জল দিয়ে দিন। বসো। চিপস খাবে? অশ্বিন বলে, খাবো। রবিনা চিপসে একটা কামড় দিয়ে চিপসটা অশ্বিনকে দে। লুচ্চার ফাসলামিটা দেখুন। কিছুক্ষণ দুজন গল্প সল্প করে অশ্বিন চলে যাবে। বাই দিদি। এই অশ্বিন শুন, দিদি বলে ডাকা লাগবে না, রবিনা বলেই ডাকিস। এত লাফাস না রে ভাই, সামনে কোন বাস তোর জন্য অপেক্ষা করছে তুই নিজেই হয়তো জানিস না। রাতের বেলা রবিনা কল করে বলে, এ অশ্বিন শোন, রাত 9টায় কি একবার ছাদে আসতে পারবি? অশ্বিন বলে, কেন? ও আচ্ছা, আসতে পারবে না? অশ্বিন বলে, আরে না না না, আসবো আসবো, এমনিতেই জিজ্ঞেস করছিলাম। অশ্বিন ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র 7টা বাজে। এতক্ষণ সময় কি করে যে পার করবে তার যেন আর তর সই ছিল না। যাক, কোনোভাবে 9টা বেজে যায়। অশ্বিন রবিনার ছাদে এসে রবিনার জন্য অপেক্ষা করছে। তুমি অনেকক্ষণ ধরে মনে হয় আমার জন্য অপেক্ষা করছো। আচ্ছা, এগুলো ধরো। রবিনা গিয়ে ছাদের সব লাইট অফ করে দেয়, দরজার সামনে পেইন্টের ডাব্বাগুলো রাখে। দুজনের পর উপরে গিয়ে ওঠে। কিছুক্ষণ সময় একজন আরেকজনের দিকে তাকায়। পরিবেশটা কত রোমান্টিক, তাই না? অশ্বিন, তুই কি কখনো কিস করেছিস? অশ্বিন বেচারা পুরো ব্যাকল হয়ে যায়, মাথা নাড়িয়ে না করে। করবি কি বলেই দুজন লিপ কিস করে ফেলে। পরের দিন অশ্বিন আর তার বন্ধু রাসনা এইসব বিষয় ডিসকাস করার জন্য ইচ্ছে করে ক্লাসে দুষ্টুমি করে, যাতে করে ম্যাডাম তাদের পানিশমেন্ট দেন আর তারা মন খুলে বিষয়টা নিয়ে কথা বলতে পারে। অশ্বিন বিশ্বাস করতে পারছিল না রবিনা যে তাকে কিস করেছে, আর আদেও এটা ভালোবাসা নাকি রবিনার কোনো ফাঁদ তাও বুঝতে পারছে না। রাসনা বলে, আরে ভাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না, লিপ কিস করে নিল।
ও তোকে আসলেই ভালোবাসে। হাসি খুশির মধ্যে দিয়ে এভাবেই কিছুদিন কেটে যায়। আজ ছিল অশ্বিনের পাড়ায় একটা পুজো, কিন্তু রবিনার মা আসেননি। অশ্বিন, এগুলো তোর ললিতা আন্টিকে একটু কষ্ট করে দিয়ে আসবি। অশ্বিন বলে, কষ্ট কিসের মা, আমি এক্ষুনি যাচ্ছি। অশ্বিন খুশি খুশি মন নিয়ে রবিনার বাড়ি যায়। এদিকে রবিনার বাবা আজ সবকিছু জেনে গেছেন। আমি রাত দিন এক করে তোর স্কুলের ফিস দিই, আর তুই ছেলেদের সাথে তিরিং বিরিং করিস। এদিকে বেচারা অশ্বিনের তো নাজেহাল অবস্থা। আমি কি তোমাকে এক্ষুনি বিয়ে দিতে বলেছি? আমি আগে পড়া শেষ করব, এরপর চাকরি করে ক্রিস্টোফারকেই বিয়ে করব। কিরে ভাই অশ্বিন, কি অবস্থা তোর? ঠিক আছিস তো? পরের দিন স্কুলে অ্যাসেম্বলির সময় সব স্টুডেন্ট দাঁড়িয়েছিল। রাসনা রবিনাকে সামনে দাঁড়িয়েছে দেখে, দেখ আমি কি করি। এই ক্রিস্টোফার ছেলেটা কে হতে পারে? আমাদের স্কুলে তো এই নামে কেউ নেই। তুই যা, রবিনাকে গিয়ে জিজ্ঞেস কর কে এই ক্রিস্টোফার, এক্ষুনি যা। অশ্বিন রবিনাকে গিয়ে বলে, রবিনা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এই তুই এখানে কি করছিস? ক্লাসে যা। একটু পর অশ্বিন আবার রবিনার কাছে যায়। রবিনা, এই তোর সমস্যা কি? ওই দিন তুমি আমাকে কি? কথাটা শেষ হওয়ার আগেই রবিনা বলে ওঠে, এই তোর সাহস তো কম না, ক্লাসে যা আর বড়দের সম্মান দেওয়া শিখ। মাথায় রাখিস আমি তোর 1 বছরের সিনিয়র। এরপর থেকে দিদি বলে ডাকবি। বলেছিলাম না ভাই, বেশি লাফাস না। এবার দেখলি তো বেশি তিরিং বিরিং করলে কি হয়। এই সুখ সহ্য করতে না পেরে অশ্বিন তার বাবা মাকে কোনোভাবে মানিয়ে নিয়ে এই এলাকাটাই খুশি খুশি ছেড়ে দেয়। এরপর সিন কয়েক বছর পর শিফট হয়। অশ্বিনের পড়াশোনা প্রায় শেষের দিকে। এখন ইঞ্জিনিয়ারিং আইটি কোম্পানিতে জব করছে। কলেজে পড়ার সময় অঞ্জলির সাথে অশ্বিনের পরিচয় হয়। গার্লফ্রেন্ড আবার ভাবতে চাইয়েন না, বেস্ট ফ্রেন্ড। এই হলো অঞ্জলি। এই দিদি যখন সামনে চলে এসেছে, তো ওনার সম্পর্কে একটা হালকা করে পরিচয় দিয়ে রাখি। দিদির নাম মীরা, অঞ্জলির কাজিন। অঞ্জলির সাথে আবার রাসনার রিলেশন। এখানেও কার হাত আছে জানেন? আমাদের লুচ্চারই। অশ্বিনী রাসনা আর অঞ্জলিকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল। দুজনের পরিবারই তাদের সম্পর্কের কথা জানেন, কিন্তু আজ পর্যন্ত রাসনার সাহস হয়নি অঞ্জলিকে প্রপোজ করা। আজ ছিল অঞ্জলির বাড়ি একটা অনুষ্ঠান। অঞ্জলির বাবা তাদের নতুন ঘর তৈরি করেছেন। গৃহপ্রবেশের দিন রাসনা আর অশ্বিনও এসেছে। আজ অশ্বিন রাসনাকে জোর করে অঞ্জলিকে প্রপোজ করতে পাঠায়। রাসনাকে শিখিয়ে দেয় কিভাবে কোন কথা বলে অঞ্জলিকে প্রপোজ করবে। রাসনা যখন অশ্বিনের কথা মতো অঞ্জলিকে প্রপোজ করে, এমনিতেই তো অঞ্জলি রাসনাকে পছন্দ করে, তবে রাসনার কথাগুলো শুনে ও আরো ফিদা হয়ে যায়। মীরা যখন জানতে পারে এই আইডিয়া, কনসেপ্ট সবকিছুই অশ্বিনের, মীরা অশ্বিনের উপর ইমপ্রেস হয়ে যায়। এরপর দুপুরে লাঞ্চ করার জন্য 4 জন একটা রেস্টুরেন্টে আসে। অশ্বিন প্রত্যেকবারের মতো নিজের মতো করে খাবার অর্ডার দেয়। সবাই মেনু কার্ড দেখছে কে কি খাবে। একবার জিজ্ঞেসও করলো না। অশ্বিন আর রাসনা প্লেটগুলো আনতে যায়। দিদি, তুমি কিছু মনে করো না, অশ্বিন এরকমই, আমাদের তো অভ্যাস হয়ে গেছে। মীরা বলে, আরে না, ছোটবেলা থেকেই দায়িত্ব নিয়ে বড় হয়েছি, এখন আমার জন্য কেউ যদি কিছু করে ভালোই লাগে। রাস্তা আর অশ্বিন খাবারের প্লেটগুলো নিয়ে আসে। তোমরা সবাই কি ইঞ্জিনিয়ার কলেজ ফ্রেন্ড? অশ্বিন বলে, অঞ্জলি আমার কলেজ ফ্রেন্ড আর রাস্তা তো আমার সেই ছোটবেলার বন্ধু। আমি তাদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। এখন তারা দুজন বিয়ে করতে যাচ্ছে আর আমি একাই রয়ে গেলাম। তাদের মতো লাভ ম্যারেজ করেই বিয়ে করা উচিত, না হলে এই কুণ্ডলী রাশির চক্করে পড়ে সারা জীবন লড়াই করে যেতে হবে। অশ্বিনের প্লেট থেকে এক টুকরো বুফি মীরা প্রথমে টেস্ট করে। মীরার কাছে এতটাও বুফি ভালো লাগে না। মীরা অন্য আরেকটা খাবার আনতে যায়। অশ্বিন বলে, মীরা খুবই ইন্টারেস্টিং না? অঞ্জলি বলে, এই ও আমাদের থেকে 3 বছরের বড়, আর আমার দিদি তোরও কিন্তু দিদি। রাস্তা বলে, তো কি হয়েছে, আমাদের ভাইসাব তো সিনিয়র মেয়েদেরকেই পটাতে পছন্দ করে। এই অঞ্জলির কথা ছিল না তোদের বিয়ে ঠিক হয়ে গেলে আমরা কোথাও লং ট্রিপে যাব? তো সবাই মিলে একটা ডিসিশন নেই, গোয়া যাবে। পরের দিনই সবাই গোয়া যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। मतलबी हो जा जरा मतलबी। ইচ্ছে মতো সবাই চিল করে রাতে পার্টি শেষ করে সবাই হোটেলে আসে। এদের আর তোর সই ছিল না। অঞ্জলি আর মীরা এক রুমে থাকার কথা ছিল, আর রাসনা রশ্মিন এক রুমে। কিন্তু অঞ্জলি আর রাসনা এক রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মীরার সব কাপড়ই ওই রুমে ছিল। অশ্বিন রুমে গিয়ে তার একটা প্যান্ট আর একটা শার্ট মীরাকে দেয়। যাক, রাত তো কাটাতে পারবে। এই নাও, তুমি নিচে ঘুমিয়ে পড়ো, আমার কোমরে একটু সমস্যা আছে, উপরে ঘুমাতে হবে, মাইন্ড করবেন না।
ইয়ে মানে এই রুমে তো আমার ঘুম আসবে না, আমি বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। no, 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 no. তা বলে দাঁড়াও অশ্মিন, আমিও আসছি। এতদিনে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। অশ্মিন অনেকদিন ধরেই মীরাকে একটা কথা বলতে চাচ্ছিল, কিন্তু সাহস করে বলতে পারছিল না। আজ সব লজ্জা ত্যাগ করে বলে, আচ্ছা মীরা, গোপসকে? মীরা তো অবাক, গোপসের কথা অশ্মিন কিভাবে জানলো? আরে ওই দিন তুমিই তো আমাকে স্মোক করার সময় গোপস বলে ডেকেছিলে। ও আচ্ছা, আমার এক্স বয়ফ্রেন্ড। অশ্মিন তো মনে মনে অনেক খুশি। অশ্মিন এরপর তারও একটা লাভ স্টোরি কাহিনী বলে। অশ্মিন যখন ইঞ্জিনিয়ারিং কলেজে ছিল, কিন্তু জানার শেষে কি হলো? ও আমাকে না, অঞ্জলিকে ভালোবাসতো। আমি তো অঞ্জলির খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমাকে ব্যবহার করে অঞ্জলিকে পটাতে চাইছো। মীরা খিটখিটিয়ে হাসতে শুরু করে। এবার ভাবো আমি কত বড় বোকা। মীরা বলে, না অশ্মিন, তুমি খুবই কিউট, বলেই অশ্মিনকে কিস করে। অশ্মিন বুঝতে পারছিল না এটা আদেও ভালোবাসা তো, নাকি আবার কোনো বাস খাওয়ার প্রস্তুতি চলছে। আজকের দিনই তাদের ট্রিপের শেষ দিন। সবাই সকালের খাওয়া দাওয়া শেষ করে এয়ারপোর্টে যাওয়ার জন্য বেরোয়। একটা ব্রিজ পার হচ্ছিল, ওপাশ থেকে একটা গাড়ি এসে তাদের গাড়িতে লাগিয়ে দেয়। ড্রাইভার আঙ্কেল দেখেন গাড়ির পেছনে এটা ভেঙে গেছে। আঙ্কেল প্রতিবাদ করতে গেলে এরা আঙ্কেলকে অনেক কথা শোনাতে শুরু করে। অশ্মিন গাড়ি থেকে নেমে আসে। এই তোরাই তো প্রথম গাড়িতে ধাক্কা মেরেছিস, আর এখন মুরব্বী একজন মানুষের সাথে অভদ্রের মতো কথা বলছিস। রাস্তায় এসে বলে, এই আয় তো, এটা তো 5,000-ই ঠিক হয়ে যাবে, কিন্তু ফ্লাইট ছেড়ে দিলে 40,000 লস হয়ে যাবে। কিন্তু অশ্মিন এদের এত সহজে ছেড়ে দেয় না। যাওয়ার আগে একটা পাথর গ্লাসে মেরে গ্লাসটা ভেঙে দেয়। মীরা তখন ভীষণ ভয় পেয়ে যায়, আর ওর মামার কথা মনে পড়ে যায়। এ সম্পর্কে আমরা একটু পর ডিটেলসে জানবো। মীরা তো অশ্মিনের উপর ভীষণ রেগে যায়। ওরা আমাদের কারে ধাক্কা মেরেছে দেখে আমাদেরও ওদের গাড়িতে পাথর মারা লাগবে, আমরা তো চলে যাচ্ছি। ওরা ড্রাইভার আঙ্কেলকে যদি কিছু করে, অশ্মিনও মীরার উপর অনেক রাগারাগি করে। কিছুক্ষণ পর সবাই প্লেনে ওঠে। মীরা অশ্মিনকে সরি বলে। অশ্মিন তো এরকমই একটা মেয়েকে তার জীবন সাথী বানাতে চায়। অশ্মিন তো ভীষণ খুশি। বিষয়টা অশ্মিনের কাছে খুব ভালো লাগে। এইসব কিছু বাসায় এসে অশ্মিন তার চাচাকে বলে, দেখো চাচু, মীরা কখনো বাবা মায়ের মতো আমার সাথে ঝগড়া করবে না। কিন্তু অশ্মিন এখনো এটা বিশ্বাস করতে পারছিল না আদেও মীরা তাকে ভালোবাসে তো। তাই একদিন সাহস করে অশ্মিন মীরাকে বলে, মীরা, আমি তোমাকে অনেকদিন ধরেই এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু বলার সাহস পাচ্ছি না। তুমি মাইন্ড করো না, আমি জানার জন্য বলছি। গোয়াতে যে তুমি আমাকে কিস করেছিলে, ওটা কি ওই মোমেন্টে হয়ে গিয়েছিল, নাকি? মীরা কিছু না বলে অশ্মিনকে আবার কিস করে। হাসি খুশির মধ্যে দিয়ে মীরা আর অশ্মিনের ভালোই দিনকাল কাটতে শুরু করে। অশ্মিনের তো ফিল্ম অনেক পছন্দের একটা জিনিস। তাছাড়া একদিন মীরাকে নিয়ে ও মুভি দেখতে গিয়েছিল। মীরা মুভির আগামাতা কিছুই বুঝতে পারেনি। অশ্মিন তো ছিল ফিল্ম খোর। ও এমন ভাবে কাটসাট করে মীরাকে মুভিটা বুঝিয়ে দেয়, মীরা তো অশ্মিনের ট্যালেন্ট দেখে পুরো অবাক হয়ে যায়। মীরা অশ্মিনকে মুভি ডিরেক্টর হওয়ার কথা বলে। এত পরিষ্কার করে উল্টোপাল্টা কাহিনীকে গুছিয়ে বলাই তো একজন ডিরেক্টরের স্ট্রেংথ হয়ে থাকে। আমার মনে হয় তুমি যদি মুভি নিয়ে কাজ করো, তুমি অনেক বড় ফিল্ম মেকার হতে পারবে। চাচু, এবার আমি বুঝে গেছি জীবনে কি করতে হবে। তো ভালো, আমাকেও একটু বল, আমিও শুনি। ডিরেক্টর মিসকিনের অ্যাসিস্ট্যান্ট দরকার। মীরা আমাকে এই পোস্টটা দিয়েছে। ও, তুই তাহলে এখন মিসকিনের অ্যাসিস্ট্যান্ট হওয়ার প্ল্যান করছিস? অশ্বিন একটা মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দেয় ও অলরেডি সেখানে জয়েন করে ফেলেছে। একই বলিস তুই? এইসব মাথা থেকে সরা। তোর কুণ্ডলী হিসাবে তুই আমেরিকা গিয়ে ওয়ান সাইড চাকরি করলে ভালো হবে তোর বাপ মনে করে। ও জানতে পারলে তোর সাথে আমারও ভালোই যত্ন নেবে। অশ্বিন বলে, বাপকে আমি দেখে নেব। আচ্ছা, আমিও দেখব। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু 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 একদিন যখন আঙ্কেল জানতে পারেন অশ্মিন মিসকিনের ফিল্ম অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, একদিন শুটিং এর সময় আঙ্কেল অশ্মিনকে গিয়ে হাতে নাতে ধরেন আর অনেক কথা শোনান, এমনকি সবার সামনে থাপ্পড় পর্যন্ত মারেন। তোকে আগেই আমি সাবধান করেছিলাম, কুণ্ডলীর হিসাবে আমেরিকাতে গেলেই তুই সফল হতে পারবি। এরকম যদি ফিল্ম করে দিন কাটাস, তুই বরবাদ হয়ে যাবি। অশ্মিন বলে, আমি বরবাদ হয়ে যাব? নিজে তো কুণ্ডলী দেখে বিজনেস শুরু করেছিলে, দেখো আমরা কোথা থেকে এসে কোথায় পৌঁছেছি। এসব আলসি লোকদের কাজ, এগুলো উঠিয়ে ডাস্টবিনে ফেলো।
যত সব ফালতু কুসংস্কার অন্ধবিশ্বাস। আঙ্কেল বলেন, চাকরি নিয়ে মিথ্যা কথা বলেছিস তো বলেছিস, এখন আবার আমার উপর আঙুল তুলছিস। এই ঘরে থাকতে হলে আমার কথায় চলতে হবে। অশ্বিন রাগ করে তার চাচির বাড়ি চলে আসে। আমি জানতাম রাগ করে তুই এখানে এসে উঠবি। অশ্বিন বলে, চিন্তা করো না, তোমার এখানেও বেশি দিন থাকবো না, কিছু টাকা রুজি করে অন্য কোথাও চলে যাব। মীরা সবকিছু জানতে পেরে অশ্বিনকে সান্ত্বনা দিতে আসে। আঙ্কেল এটা ওটা বাহানা দিয়ে থিয়েটারে চলে যান। অশ্বিনকে মীরা অনেক বুঝায়, ভালোবেসে অশ্বিনের জন্য স্প্যাগেটি বানিয়ে আনে। কিন্তু অশ্বিন এতটাই রেগে আছে, এত রুডলি মীরার সাথে কথা বলছিল, এতে মীরার বারবার তার মামার কথা মনে পড়ছিল। মীরা বেশি জোরাজুরি করলে অশ্বিন রেগে খাবারগুলো নিচে ফেলে দেয়। মীরা অশ্বিনকে কিছু না বলেই চলে যায়। এবার বলি, মীরা কেন রুডলি কথা বললে ভয় পায়? আসলে মীরা ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে। বাবা মারা যাওয়ার পর মীরা ওর মাকে নিয়ে ওর মামার বাড়ি থাকতে শুরু করে। কিন্তু মীরার মামার লোভ ছিল মীরার বাবার সম্পত্তির উপর। মীরা ওর মাকে নিয়ে প্রত্যেক বছরই ভিসা রিনিউ করার জন্য ইউএস যায়। আর এটা মীরার মামার মোটেও পছন্দ নয়। কেন তারা অযথা টাকা খরচ করছে? আসলে মীরা তো তার বাবার টাকাই খরচ করছে। উনার এখানে এত সমস্যা কি? ছোট ছোট বিষয় নিয়ে মীরার মামা সব সময়ই তাদের উপর টর্চার করে। একদিন এরকমে মীরার মামা কোনো একটা বিষয় নিয়ে মীরার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। মীরা তার মাকে নিয়ে হাসপাতালে আসে। বারবার অশ্বিনকে ফোন করছিল, কিন্তু অশ্বিন কোনো সময়ই কোনো বিষয়ে সিরিয়াসলি নেয় না। মীরা তো জরুরি কোনো কারণেও কল দিতে পারে। হেসে হেসে ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর সিন যখন আরেকটা জায়গায় শিফট হয়, তখন আমরা দেখি মীরা আর অশ্বিন একসাথে বসে আছে। অশ্বিন বলে, তুমি যখন ফোন করেছিলে তখন ওখানে অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল, নেটওয়ার্কও ছিল না। তুমি একবার ভাবলেও না আমি এতবার তোমাকে কল করেছি, কোনো ইমার্জেন্সিও তো কিছু হতে পারতো। তুমি কবে অশ্বিন কিছু সিরিয়াসলি নেবে? আমি সব সময়ই তোমার কষ্টের দিনে তোমার পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু আজ না হয় বাদই দিলাম, আমার কোনো একটা কথার তুমি মূল্য দাও না, সবকিছুই হাসির ঝলকে উড়িয়ে দাও। অশ্বিনের রাগ ছিল প্রচন্ড, আর অশ্বিন চাইতো না এমন কোনো মেয়ে তার জীবনে আসুক যে কোথায় কোথায় তার সাথে ঝগড়া করবে। কিন্তু মীরাও তার সাথে এরকমই করছে। সত্যি বলতে দোষ কিন্তু অশ্বিনেরই, কিন্তু অশ্বিন তার ভুল স্বীকার করতে মোটেও রাজি না। ঝগড়ার এক পর্যায়ে অশ্বিন আর মীরার ব্রেকআপ হয়ে যায়। সিন আসে বর্তমানে। অশ্বিন একজন মুভি ডিরেক্টর হওয়ার স্বপ্ন দেখছে। এই লোকটার নাম বিষ্ণু, এস্টাবলিশ অ্যাক্টর। অশ্বিন বিষ্ণুর কাছে প্রত্যেক মাসেই নতুন নতুন কাহিনী বানিয়ে আনে, কিন্তু বিষ্ণুর এগুলো পছন্দ হয় না। শেষ পর্যন্ত কোনো রাস্তা খুঁজে না পেয়ে অশ্বিন তার জীবনের লাভ স্টোরি কাহিনীটা বলে। বিষ্ণুর কাহিনীটা ভীষণ পছন্দ হয়, কিন্তু যখন জানতে পারে এটা অশ্বিনের নিজের লাইফের স্টোরি, বিষ্ণু তো তাক লেগে যায়। অশ্বিন বলে, সেকেন্ড পার্ট লিখে নিয়ে আসবো। বিষ্ণু বলে, প্রথম পার্ট লাইফ স্টোরি আর দ্বিতীয় পার্ট রিল স্টোরি। আমি তোমাকে এটা জানিয়ে দিই অশ্বিন, আমিও চাই এই কাহিনীর উপর ফিল্ম তৈরি হোক, কিন্তু আবার এটাও চাই এই কাহিনীটা প্রথম পার্টের মতো লাইফ স্টোরি হোক। তো কি করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার আবার মীরার সাথে মিলতে হবে, আর যা হবে সবকিছু সেকেন্ড পার্টে ঢুকিয়ে দেব। অশ্বিন বলে, এটা কোনোভাবেই সম্ভব না, আমরা একে অন্যের জন্য মোটেও ঠিক না, তাছাড়া আমাদের দুজনের মধ্যে এখন কোনো কন্ট্রাক্টও নেই। দেখো অশ্বিন, লাস্ট কথা, ফিল্ম যদি বানাতে হয় তো তোমাকে মীরার সাথে মিলতেই হবে। অশ্বিন কি করবে বুঝে উঠতে পারছিল না। আদেও তার ডিরেক্টর হওয়ার স্বপ্নটা পূরণ হবে তো? এর মধ্যে একদিন মিসকিন অশ্বিনকে একটা কাহিনী বলে। একজন লোক তার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য একসময় সে ডাকাতি করত, কিন্তু মেয়েটাকে পাওয়ার জন্য পুরো বদলে গেছে। ভালোবাসার জন্য একজন কেন সে নিজেকে বদলাবে? যেরকম আছে ওরকমই এক্সপেক্ট করলে করুক, না হলে না। মিসকিন বলে, এটা কি বলিস তুই? সত্যিকারের ভালোবাসা তো তাকেই বলে যে নিজের সবকিছু ত্যাগ করে দিয়েও চেষ্টা করে যাতে ভালোবাসাটা ফিরে পায়। তুই যদি নিজের ভালোবাসাটা পাওয়ার জন্য ঝুঁকতে না পারিস, তুই আসলেই অনেক বড় লুজার। এই প্রত্যেকটা কথা অশ্বিনের একেবারে হৃদয় পর্যন্ত গিয়ে হিট করে। ইগোর জন্য আজ সে মীরাকে হারাতে বসেছে, অলরেডি হয়তো হারিয়েও ফেলেছে। আজ অশ্বিন নিজের সব ভুল বুঝতে পারে, মীরার সাথে ও কি না করেছে। যাই হোক, অশ্বিন পরের দিন সুন্দর করে চুলটুল কেটে রাস্তাকে নিয়ে বেরিয়ে পড়ে মণিপালের উদ্দেশ্যে। জানিয়ে রাখি, ব্রেকআপের পর মীরা মণিপাল চলে এসেছে। মীরা পেশায় একজন নার্স। অশ্বিন আর রাসনা হাসপাতালে আসলে মীরার সাথে দেখা করে, কিন্তু মীরার হাতে আজ এতটাও সময় ছিল না যে তাদের সাথে বসে আড্ডা দেবে, তাই ঘরের ঠিকানাটা দিয়ে বলে ঘরে আসতে। পরের দিন রাসনা আর অশ্বিন মীরার বাড়িতে যায়। কলিং বেলে বেল দিলে এই ছেলেটা দরজা খুলে। গোপস নামটা মনে আছে? হ্যাঁ,
এই সেই গোপসও অশ্মিনকে চিনতে পারে। আসো আসো ভেতরে, মীরা বলে। গোপস এখানেই পাশে থাকে, সময় পেলে চলে আসে। আমরা দুজন এখন একসাথে আছি। অশ্মিনের মনটা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ গল্প সল্প করে রাসনা আর অশ্মিন ভারী ভারী মনটা নিয়ে চলে আসে। পেছন পেছন গোপস দৌড়ে এসে বলে, কাল মীরার জন্মদিন, বন্ধু বান্ধব মিলে একটা পার্টির আয়োজন করেছি, তোমরা যখন এখানে আছো তো চলে এসো। অশ্মিনের এত রাগ উঠে, আমার গার্লফ্রেন্ডের জন্মদিন আর আমাকেই এসে বলছিস টিটকারি মানার জায়গা পাস্তা, লাগা উড়াদুড়ো বাদম। No, 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 no. এটা ছিল অশ্বিনের মনের ভেতরে রাগ। এই অশ্বিন আসবে তো? অশ্বিন তো তার কল্পনার জগতে ঢুকে গেছে। রাস্তা বলে, জবাব দিস না? হ্যাঁ আসবো আসবো। তো এরপর সিন শিফট হয় মীরার জন্মদিনের দিন। মীরা কেক টেক কাটে, অশ্বিন মীরাকে একটা চশমা দেয়। হয়তো চশমাটা ফানি টাইপের ছিল, কিন্তু মীরার অনেক পছন্দ হয়, কারণ এরকম চশমা দিয়ে ও তার বাবার সাথে লাস্ট ছবি তুলেছিল। গোপস তো চশমাটা নিয়ে টিটকারি মারে, কিন্তু অশ্বিন এতে কিছুই মনে করে না। গোপস যখন জানায় মীরার আমি খুব শীঘ্রই ইউএস চলে যাব, মীরা তো নিজেই একজন ইউএস সিটিজেন, তো আমারও ভিসা পেতে কোনো সমস্যা হবে না। অশ্বিন এটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। রাসনাকে বলে, আমি আর পারছি না রে ভাই। রাসনা বলে, চুপ কর, তুই ওকে ঘরে নিয়ে যেতে এসেছিলি নাকি? তুই ওর কাছে মাফ চাওয়ার পরই তো ভাই তোর মন হালকা হবে। যা ওর কাছে গিয়ে মাফ চা। বারবার ফালতু কথাবার্তা নিয়ে পড়ে থাকে, যত সব পাগলের মেলা। পরের দিন অশ্বিন একটা রেস্টুরেন্টে মীরার সাথে দেখা করে, মীরার কাছে তার সব ভুল স্বীকার করে। জানি না আমি মাফ পাওয়ার যোগ্য কিনা মীরা, রাগ কেউ ইচ্ছে করে না, আমাকে পরিস্থিতি এরকম করে দিয়েছে। জানি না এই রাগের কারণে কতটা তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি নীরবে আমাকে ভালোবেসে গিয়েছো। এটা আবার ভাবতে যেও না তোমাকে আর গোপসকে আলাদা করার জন্য আমি এরকম করছি। আমি চাই তুমি সব সময় খুশি থাকো। মীরা অশ্বিনকে হে বা না কিছুই বলে না, নীরবে অশ্বিনের কথাগুলো শুনে যায়। এর মধ্যে আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। মীরা কি করবে এবার এটা ডিসিশন নিতে পারছিল না। জন্মদিনের দিনে মীরা জানতে পেরে গিয়েছিল গোপস তাকে মোটেও ভালোবাসে না, বরং তাকে ইউজ করছে। আসলে গোপসের আমেরিকার ভিসা সেপ্টেম্বরেই রিজেক্ট হয়ে গিয়েছিল। ওদিকে তখনই অশ্বিন আর মীরার ব্রেকআপ হয়। মীরা মণিপাল চলে আসে, আর মীরার যেহেতু ইউএস সিটিজেনশিপ ছিল, মিষ্টি মিষ্টি কথা বলে গোপস তার অন্ধ ভালোবাসার জালে মীরাকে ফাঁসিয়ে দেয়। ভাগ্য ভালো ওই দিন কাগজগুলো মীরার হাতে পড়ে গিয়েছিল, না হলে গোপসের প্ল্যান সম্পর্কে মীরা তো কখনো জানতেই পারতো না। অশ্বিন তার চাচুকে এসে সবকিছু খুলে বলে। অশ্বিন মনে করে হয়তো সে সারা জীবনের মতো মীরাকে হারিয়ে ফেলেছে, কিন্তু আসলে কি হবে আমরাই তো বুঝতে পারছি না। তো বর্তমান পরিস্থিতি সাপেক্ষ অশ্বিনের বাবা কেমন তো আপনারা জানেনই, সবসময়ই কুণ্ডলী রাশি যত সব কুসংস্কার নিয়ে পড়ে থাকেন। কাজকর্ম বাদ দিয়ে ঘরে তো বসে আছেনই, ভালো কথা, কিন্তু সবসময় উনি নিজের সাইডটাই দেখেন। একবার অশ্বিন কিংবা আন্টির কথা চিন্তা করেন না। দিনরাত এক করে আন্টি সংসারের হাল ধরেন, কিন্তু তবুও আঙ্কেল সব সময় এটা না ওটা নিয়ে আন্টির সাথে ঝগড়া করেন। দুনিয়ার সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানসিক শান্তি। মানসিক শান্তি যদি না থাকে বাঁচার মরা প্রায় সমানই। অশ্বিন তাই আন্টিকে আলাদা একটা জায়গায় শিফট করে দেয়, যাতে করে আঙ্কেল এটা বুঝতে পারেন আপন মানুষের কদর কতটুকু। কিছুদিন এভাবেই চলে যায়। আঙ্কেল এবার বুঝতে পারছেন জীবন মানে শুধু কুণ্ডলী আর রাশি না, একা জীবন কাটানো কতটা যে কষ্টকর এটা উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আমি এমন কি করলাম রে মুরলি, ও আমাকে ছেড়েই চলে গেল, আমি তো কোনো খারাপ কাজও করছি না। এদিকে মীরা মণিপাল চলে গেলে ওর মাকে অঞ্জলির বাসায় রেখে যায়। একদিন অঞ্জলি তার ফ্যামিলিকে নিয়ে কোথাও বেড়াতে যায়। এই দিদি অঞ্জলির বাড়িতে কাজ করে, ওর নাম রানী। কিছু খরচ আনতে বাজারে গিয়েছিল, এসে দেখে দরজা ভেতর থেকে লক হয়ে গেছে। ওদিকে ভেতরে মীরার মা পিছলে পড়ে গেছেন। রানী অঞ্জলিকে জানালে অঞ্জলি অশ্বিনকে সবকিছু ভেঙে বলে, এবার কেউ ভেতরে যেতে পারছে না, তোর কারের চাবি দিয়ে আমাদের ঘরের দরজা খুলে, কিছু যদি মনে না করিস একটু কি যাবি? অশ্বিন বলে, আমি তো এখন শুটিং এ আছি, আচ্ছা আমি যাচ্ছি। অশ্বিনের মধ্যে অনেক পরিবর্তন আসছে, তাই না? অশ্বিন আন্টিকে গিয়ে তুলে। আসলে এখানে ভুলবশত রানী রান্নাঘরের টেপটা ছাড়া রেখেই চলে গিয়েছিল। বেসিন ভরে পানি পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অশ্বিন সবকিছু ক্লিন করে চলেই যাবে, काम है मैं थोड़ा बेटा बेटा ये क्या हो गया? मैं क्या करूंगी बेटा? माँ जी কোনোভাবে অ্যাম্বুলেন্সকে কল করে অশ্বিন অজ্ঞান হয়ে যায়। পরের দিন মীরা অশ্বিনকে কল করে, অশ্বিন ঘরে ছিল না, তাই আঙ্কেল ফোনটা রিসিভ করেন, ভালো মন্দ কথা বলে। মীরা ফোন কেটেই দিবে, শুনো মীরা, অশ্বিন তোমাকে কিছুদিন ধরে একটা কথা বলবে বলে বলতে পারছে না। তুমি হয়তো চিনবে ওই যে অ্যাক্টর বিষ্ণু বিশাল, ওনার কাছে গিয়ে তোমাদের লাভ স্টোরির পুরো কাহিনী দিয়ে অশ্বিন একটা ফিল্ম বানানোর চিন্তা ধারণা করছে। তোমাকে এটা জানানোর জন্যই তো মণিপাল গিয়েছিল। মীরা মনে মনে হয়তো একবার ভেবেছিল সবকিছু ভুলে আবার অশ্বিন
অশ্বিনকে নিজের করে নেবে। কিন্তু এই বিষয়টা জানার পর মীরা অশ্বিনকে ঘৃণা করতে শুরু করে। অশ্বিন বাড়িতে এসে যখন জানতে পারে তার চাচু মীরাকে এসব বলেছে, ও তো তার চাচুর উপর ভীষণ রেগে যায়। তুমি কিছু না জেনে মীরাকে এসব বলতে গেলে কেন? আমি বিষ্ণু বিশালকে এই কাহিনীতে মুভি বানাবো না বলে মানা করে দিয়েছি। এদিকে মীরা বাড়ি এসে দুঃখে অনেক ড্রিঙ্ক করে। হায় রে, কি কপাল আমার, যাকে ভরসা করতে যাই ওই ধোঁকা দেয়। আমি সবার কাছে এতটাই সস্তা হয়ে গেছি রে। দিদি বলে, অশ্বিন ওই দিন যখন তোমার সাথে দেখা করতে এসেছিল, তুমি কি মনে করো ফিল্মের জন্য এসেছিল? একবার তো দেখো। অনেকক্ষণ ধরেই দিদি বলছে। আমি বুঝতে পারছি না, আসার পর থেকে দেখছি এই ভিডিও নিয়ে পড়ে আছো, কি আছে এই ভিডিওতে? বিষ্ণু বিশালকে গতকাল ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কাছে কি এমন কোনো কাহিনী এসেছিল যেটা আপনার কাছে খুব ভালো লেগেছিল কিন্তু করতে পারেননি? হ্যাঁ, এই তো কিছুদিন আগেই অশ্বিন তার লাইফের লাভ স্টোরি নিয়ে একটা মুভি বানাতে চেয়েছিল, কিন্তু মীরার কথা চিন্তা করে মুভিটা বানানো বাদ দিয়ে দেয়। আসলে ও এটা চিন্তা করেছে মীরার ফিউচার নিয়ে। ও যদি এই ফিল্মটা মীরার সাথে করে, কাল সিনগুলো দেখে গোপস না জানি মীরাকে নিয়ে কত খারাপ খারাপ চিন্তা করবে। মীরা না হোক আমার, কিন্তু আমি মীরাকে খুশি দেখতে চাই। মীরাও সবকিছু বুঝতে পারে। মান অভিমান ভেঙে ফুরফুরা মন নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়েক ঘন্টা জার্নির পর মীরা অশ্বিনের প্রায় কাছাকাছি চলেই এসেছে। এই দেখুন, এতটুকু মাত্র দূরত্ব। কিন্তু 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 এখানে আজ একটা বম ব্লাস্টিং এর শুটিং চলছিল। অশ্বিন মীরাকে হাত দিয়ে ইশারা দেয় ওখানে দাঁড়াতে। এদিকে আগুন ধীরে ধীরে বোমের কাছে পৌঁছে যাচ্ছে। মীরা খুশিতে অশ্বিনের দিকে ছুটে আসছে। তখনই কি ভয় পেয়ে গেলেন? আসলে এটা পাউডার ব্লাস্ট ছিল, তাই কিছুই হয় না। সবকিছুই এখন মিটমাট হয়ে গেল। কিছুদিন পর অশ্বিন মীরা দুজনেই মিলে তাদের লাভ স্টোরির উপর ফিল্ম বানানো শুরু করে। আর তাদের এই ফিল্মের ডিরেক্টর অশ্বিন নিজেই। অশ্বিনের ডিরেক্টর হওয়ার স্বপ্নও পূরণ হলো। অশ্বিনের বাবাও এই কুণ্ডলী রাশি কুসংস্কার থেকে বেরিয়ে আসেন। আজ অশ্বিনের শুটিং দেখতে আন্টিকে নিয়ে আসেন। আর একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আজকের মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই এক্সপ্লেনেশনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।